নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। আসলে ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে রাজ্যের শাসক দলের, একেবারে শাঁখের করাতের মতো অবস্থা। শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ, তৃণমূলের গলার কাঁটা। কেন? আমি 1, 2, 3 করে আপনাদের বলবার চেষ্টা করব। এবিপি আনন্দকে দিয়ে একটা সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে অনেক বছর আগেই, 6-7 বছর তো হবেই, বলেছিলেন সব সিপিএম এক নয়। তিনি সিপিএম এর মধ্যে ভালো সিপিএম আবার খারাপ সিপিএম এই দুটো ভাগে ভাগ করেছিলেন। তার বিচারে লক্ষণ শেঠ ছিলেন খারাপ সিপিএম আর শেখ শাহজাহান ছিলেন ভালো সিপিএম। লক্ষণ শেঠ বিতর্কিত একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, এখন কংগ্রেসের সহসভাপতি। নন্দীগ্রাম কাণ্ড নিয়ে তাকে কাঠগড়ায় তোলা হলেও লক্ষণবাবুর নিজস্ব কিছু বক্তব্য আছে এবং তিনি বারবার নন্দীগ্রাম কাণ্ডের দায় তৎকালীন বামফ্রন্ট সরকারের প্রধান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর কাঁধেই ঠেলেছিলেন। কিন্তু লক্ষণবাবু নন্দীগ্রামের ঘটনায় তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যায়, কিন্তু একই সঙ্গে এ কথা বলা অনস্বীকার্য হবে যে হলদিয়াকে আমরা দেখছি, সেই হলদিয়া রূপকার যদি কেউ থাকেন তিনি হলেন লক্ষণ শেঠ। এটা নিয়ে তো কোনো প্রশ্ন ওঠা অন্তত উচিত নয়। শুভেন্দু অধিকারী অন্তত এইটুকু স্বীকার করবেন। তার প্রতিষ্ঠিত আইকেয়ারে প্রত্যক্ষ পরোক্ষভাবে 10,000 লোক কাজ করেন। কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, ল কলেজ, নার্সিং কলেজ, মেরিন কলেজ, শুনছি বিশ্ববিদ্যালয়ও হবে, অনেক কিছু করেছেন। তারপর স্কুল তৈরির পরিকল্পনা আছে। তাহলে লক্ষণবাবু কি করেছেন দেখা গেছে, এবং এখনো লক্ষণবাবু হলদিয়াতে জনপ্রিয়। উল্টো দিকে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চোখে যিনি ভালো সিপিএম ছিলেন সেই শেখ শাহজাহান সিপিএম এর আমলেই কংগ্রেসের লোকদের উপর অত্যাচার করতেন। তখন তো তৃণমূল হয়ে গেছে, কংগ্রেসও ছিল। ভয় দেখিয়ে, মাথায় বন্দুক ঠেকিয়ে কংগ্রেস তৃণমূল সমর্থকদের জমি দখল করতেন। দীর্ঘদিন সিপিএম এ ছিলেন। পঞ্চায়েত নির্বাচনে ওই অঞ্চলে কি হতো তার সাক্ষী আমরা। তারপর 13 সালের পঞ্চায়েত নির্বাচনের পর শেখ শাহজাহান তৃণমূলে চলে গেলেন। তৃণমূলের দরকার এই ধরনের লোককে এলাকা দখল করতে আর কিছু প্রভাবশালীর হয়ে টাকা জোগাড় করতে এবং সেই টাকা গচ্ছিত রাখতে। তাই মুখ্যমন্ত্রীর চোখে শেখ শাহজাহান ভালো ছেলে, লক্ষণ শেঠ খারাপ লোক। এহেন শেখ শাহজাহানকে কিন্তু আর লুকোতে পারছে না তৃণমূল। সিআরপিএফ জওয়ানদের উপর হামলা, ইডির আধিকারিকদের উপর হামলা, রাজ্যপাল থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে সংবাদ মাধ্যমের বড় অংশ যেভাবে সোচ্চার হয়েছেন, তখন মুখ্যমন্ত্রী আর শেখ শাহজাহানকে বোধহয় আড়াল করতে পারছেন না, যদিও আড়াল করার খুব ইচ্ছা তার। কত বিষয় নিয়ে তিনি মুখ খোলেন। ঘটনা ঘটে যাওয়ার 96 ঘন্টা পরেও শেখ শাহজাহানকে নিয়ে মুখ্যমন্ত্রী একেবারে মুখে কুলু পেটেছেন। কেউ যদি বলেন হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই নীরবতা কেন, তারা নিজেরাই জানেন এই নীরবতা কেন। ডিজি রাজীব কুমার গঙ্গাসাগর মেলায় বললেন যে যারা আইন ভেঙেছে, যারা আইন হাতে নিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে, কঠোর শাস্তি দেওয়া হবে, কোট আনকোট এই শব্দবদ্ধ। কিন্তু ঘটনা ঘটার পর সংবাদ মাধ্যমের পক্ষ থেকে রাজীব কুমারের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হয়েছে, কিন্তু রাজীব কুমার ফোন ধরেননি, হোয়াটসঅ্যাপের জবাব দেননি, ফোন কেটে দিয়েছেন। এখন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কথাটা বলে তিনি বার্তা দিলেন যে শেখ শাহজাহানকে স্পেয়ার করা হবে না। এখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে শেখ শাহজাহানকে বারবার বলা হচ্ছে যে তুমি আর সারেন্ডার করো,
আইন অনুযায়ী ব্যবস্থা হবে, তোমার চিন্তা নেই। কিন্তু শেখ শাহজাহান বলছেন না, আমি সারেন্ডার করব না, সারেন্ডার করার থেকে মৃত্যুবরণ ভালো। অর্থাৎ শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত রাজি করাতে পারেনি প্রশাসন, এটাই বিরোধী দলনেতার অভিযোগ। মঙ্গলবার দিন সকাল সকাল ওই সরবেরিয়ার পাশেই একটা পঞ্চায়েতের এক মাতব্বরের বক্তব্য শুনছিলাম। তিনি বললেন যে শেখ শাহজাহানকে ঘটনার পরে তিনি দেখেছেন, তার সঙ্গে কথা হয়েছে, সংগঠনের কাজে ব্যস্ত আছেন। অর্থাৎ লুকআউট নোটিশ, সীমান্ত সিল করা, যাই হোক না কেন, তৃণমূলের লোকজনই বলছেন শেখ শাহজাহান এলাকাতেই আছেন। ওখানকার বিধায়ক সুকুমার মাহাতো বলছেন এবং শুভেন্দুবাবু বলছেন যে শেখ শাহজাহান বহল তবিয়াতে আছে। তাহলে এখনো কেশাগ্রটা স্পর্শ করা যায়নি কেন? কেন শুভেন্দুবাবুর অভিযোগ যদি ঠিক হয়, তাকে অনুরোধ উপরোধ করা হচ্ছে, কেন কান ধরে হিড়ির করে টেনে নিয়ে আসা হচ্ছে না এই ক্রিমিনালটাকে? সরকারি অফিসাররা ডিউটি করতে গেছিলেন, তাদের উপর আক্রমণ এটা খুব একটা লঘু পাপ নয়, আরো বড় কিছু ঘটতে পারত। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অপরিসীম সংযমের পরিচয় দিয়েছে। না হলে সেদিনকে শীতলকুচির মতো ঘটনা যদি ঘটতো, সম্ভাবনা ছিল। কারণ যেভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে ধরা হয়েছিল, মহিলাদের এগিয়ে দেওয়া হয়েছিল, যেভাবে ইডির আধিকারিকদের ইট ছুঁড়ে আঘাত করা হয়েছে, মাথা ফেটে গেছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী কোনো প্ররোচনাতেও পা দেয়নি। তারা অসাধারণ সংযমের পরিচয় দিয়েছে বলেই বড় ঘটনা এড়ানো গেছে। তাহলে শেখ শাহজাহানকে ধরতে 96 ঘন্টা পার হয় কেন? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. রাজ্য প্রশাসন 14 তলা 13 তলা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিল না যে শেখ শাহজাহানকে নিয়ে কি করা যায়। তারা বার্তা দিল যে কর্মাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হলো। মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ সভাধিপতি নারায়ণ গোস্বামী, তিনি এখন অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি হিসাবে দেখবেন। এটা বাধ্য হয়েছে, এগুলোকে লোক দেখানো। দেখুন, বালু জেলে থেকেও মন্ত্রী আছেন, এখন মৎস্য কর্মাধ্যক্ষ হিসাবে সরানো হলে কি বার্তা যায়? তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না জেলা পরিষদ। তো বালু তো কতদিন ধরে জেলবন্দি আছে, মন্ত্রিসভায় যায় না কিন্তু মন্ত্রী। আর শেখ শাহজাহান তো মাত্র 2-3 দিন অন্তরালে আছেন, তাহলে এমন কিছু দেরি হয়নি। ওগুলো একটা বার্তা, ওগুলো হচ্ছে লোকের চোখে ধুলো দেওয়ার প্রচেষ্টা। দেখো, আমরা শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। শেখ শাহজাহানকে যখন দৌড়ে আনা হবে এবং তাকে ধরা পড়লে ইডি তার হেফাজত চাইবে, সিবিআই কিন্তু ধরতে পারে। এর উপর যদি 14 তলা ভয় পাচ্ছে যে একে রোহিঙ্গাদের বসতি স্থাপনের অভিযোগ, তারপরে সীমান্তবর্তী অঞ্চল অত্যন্ত স্পর্শকাতর, কোনো কারণে যদি এনআইএ তদন্ত হয় তাহলে নবান্নের ঘুম উড়ে যাবে। তাই 2-3 দিন মুখে কুলু পেটেছিলেন 13 তলা 14 তলা। অবশেষে সোমবার রাজীব কুমার একটি বাক্য বললেন যে আইন কেউ যদি নিজের হাতে নেয় তিনি কঠোর শাস্তি পাবেন। অর্থাৎ 13 তলা 14 তলার ঐক্যমত্য হয়েছে যে শাহজাহানকে আর খুলেআম ঘুরতে দেওয়া যাবে না। মুখ খুব উঠছে, রাজ্যপাল বলছেন, বিচারপতিরা বলছেন, সংবাদ মাধ্যমের বড় অংশ বলছে। দেখুন, তৃণমূলের মুখপাত্ররা কি বলছিলেন, ইডি কেন জানিয়ে যায়নি? প্রথম কথা, জানিয়ে কি কেউ রেডে যায়? সিআইডি কি কারো বাড়িতে রেড করে জানিয়ে যায়? জানিয়ে গেলে তো তথ্য প্রমাণ লোপাট করার প্রভূত সম্ভাবনা থাকে। কিন্তু বনগাঁতে শঙ্কর আড্ডোর বাড়িতে যখন অভিযান চালালো ইডি, সকালবেলা তারা বনগাঁ থানাকে বলেছিল যে এরকম ঘটনা ঘটছে, তোমরা ফোর্স পাঠাও। বিকেল বেলাতে বনগাঁর পুলিশ সুপারকেও বলা হয়েছে কোথায় অ্যাডিশনাল ফোর্স কোথায়, সেখানেও ইডি আক্রান্ত হলো। অত রাত্রে হলো, লাঠি চালিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন। তাহলে তৃণমূলের যে দাবিটা যে কেন প্রশাসনকে জানিয়ে যায়নি, প্রশাসনকে জানিয়ে গেলেও তো একই হাল। অর্থাৎ প্রশাসন
সহযোগিতা করবে না ইডির সাথে। এখন ঠেলার নাম বাবাজি, সব জায়গা থেকে সমালোচনা হচ্ছে, আদালত থেকে, রাজভবন থেকে, সংবাদ মাধ্যম, তখন ওই চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো উদ্যোগী হয়েছে। ইতিমধ্যে ইডির অধিকর্তা কলকাতায় চলে এসছেন। তাহলে পুরো বিষয়টা সরকারের পক্ষে অস্বস্তির কারণ। তারপর দেখুন বক্সার শোভন, অনেক বয়স হয়েছে, তৃণমূলের প্রথম বিধায়ক, যদিও দলের মধ্যে প্রাপ্য মর্যাদা পায়নি, তিনিও এখনো ওই সমবেত বৃন্দগানে যুক্ত হলেন। শোভনবাবুর কাছে এটা খুব একটা এক্সপেক্টেড নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তিনি বললেন যে এরকম ঘটনা আবার ঘটবে, জনবিস্ফোরণ হবে। আর একটা কথা তৃণমূলের সব নেতা বলছেন যে কেন্দ্রের বিজেপির নির্দেশে সব হচ্ছে। আরে তদন্তগুলো হচ্ছে আদালতের নির্দেশে। আপনাদের কোনো বক্তব্য থাকলে আদালতে গিয়ে বলুন। তাহলে একজন বর্ষিয়ান মন্ত্রী, ৮০-র কাছাকাছি বয়স, তিনি কিভাবে বলেন আবার ইডি অভিযান করলে এরকম জনবিস্ফোরণ হবে? এগুলো উস্কানি নয়? এগুলো হুমকি নয়? এর তো একটা প্রতিকার হওয়া উচিত। ইডির আধিকারিকদের উচিত এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে মহামান্য আদালতের দ্বারস্থ হওয়া। কি করে বলেন একজন দায়িত্বশীল প্রবীণ মন্ত্রী জনবিস্ফোরণ হবে? আর সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে যে বিজেপির নির্দেশে ইডি তদন্ত করছে। তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে। যা বক্তব্য জানানো সেটা আদালতে গিয়ে জানালেই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার একটা অনুষ্ঠানে বলেছেন যে বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো, শ্রীরামপুর থানা দেশের মধ্যে দ্বিতীয় না তৃতীয় হয়েছে, এবং কলকাতা নিরাপদতম শহর। ন্যাশনাল এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এই কথা বলেছেন। কিন্তু এটাও তো সত্যি যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা থেকে ফলাফল এবং তারপরেও কিছুদিন রাজ্য জুড়ে যে সন্ত্রাস হয়েছে সেটা সবাই দেখেছেন। 50-এর উপর মানুষ মারা গেছেন, তার মধ্যে শাসক দলের সমর্থকও আছেন। অনেক জায়গায় ভোটের নামে প্রহসন হয়েছে। ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে নির্বাচন হয়, কোনো প্রাণহানি, ভোটে সন্ত্রাসের খবর আমরা পাই না। নির্বাচন হচ্ছে এটাই টের পাওয়া যায় না। কিন্তু আমাদের এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে নির্বাচনের সময় রক্তের হোলি খেলা হয়, ভোট লুটের অভিযোগ তোলা হয়। এর দায় কি রাজ্যের প্রশাসনিক প্রধান এড়াতে পারেন? তাহলে তিনি কেন বলছেন? যে বদনাম করা হচ্ছে? এগুলো তো সত্যি কথা। 2021-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে রাজ্য জুড়ে বিরোধী দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন, ঘরছাড়া হয়েছিলেন, খুন হয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনে আমরা একই ছবি দেখেছি। তাহলে তিনি কিভাবে বলেন যে রাজ্যের আইন শৃঙ্খলা ভালো? সিআরপিএফ এর জওয়ান এবং ইডির আধিকারিকদের উপর আক্রমণকে বিচ্ছিন্ন ঘটনা। আপনারই ক্যাবিনেট কলিগরা যেভাবে জনবিস্ফোরণ হবে, এরকম ঘটনা আবার ঘটতে পারে বলে কার্যত উস্কানি দিচ্ছেন। আপনি তো কন্ট্রোল করার চেষ্টা করছেন না, বলছেন না এসব কথা বলা ঠিক নয়, আমি অনুমোদন করি না। এখন শাহজাহান নামক গলায় কাঁটা বিঁধেছে বলে আপনি রাজীব কুমারকে দিয়ে এক লাইনের একটা বাক্য বলালেন, যে প্রমাণ করতে চাইলেন যে শাহজাহানকে তৃণমূল ঝেড়ে ফেলেছে। কিন্তু সত্যিই কি তাদেরকে ঝেড়ে ফেলা সম্ভব? শাহজাহানকে ঝেড়ে ফেলতে চাইলে শাহজাহানও কি চুপ করে থাকবে? ইতিমধ্যে শুভেন্দুবাবুর অভিযোগ যদি সত্যি হয়, শাহজাহানকে ফিলার পাঠানো হচ্ছে, তুমি সারেন্ডার করো। শাহজাহান নাকি বলেছেন যে সারেন্ডার করবো না, মৃত্যুবরণী ভালো। অর্থাৎ শাহজাহান কিন্তু ইতিমধ্যেই বিদ্রোহের ধ্বজাটা উড়িয়ে দিয়েছেন। তাহলে এই তার পাশ থেকে দল যদি সরে যায়, তার তো মনে হতেই পারে যে এত কাজ করলাম দলের জন্য, ভোট লুট করলাম, নেতাদের বেআইনি টাকা রাখলাম, বদনামের ভাগী হলাম, এখন দলই আমাকে বিপদে পড়ে ঝেড়ে ফেলতে চাইছে। তাহলে তিনি যদি ইডির সঙ্গে সহযোগিতা করেন তাহলে তো প্যান্ডোরার বাক্স খুলে যেতে পারে। আবার শাহজাহান গলার কাঁটা, প্রবল চাপ বিভিন্ন মহল থেকে। তাই কিছুটা দ্বিধাগ্রস্ত শাসক দল। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে। সোমবার দিন সিবিআই কলকাতা হাইকোর্টে জানিয়েছে নবম, দশম, একাদশ, দ্বাদশের
যে নিয়োগ দুর্নীতি, শিক্ষক অশিক্ষক, সেই তদন্ত শেষ, তারা চার্জশিট পেশ করেছে। পার্থ আছেন, আর কয়েকজনের আছেন। কিন্তু অনেকের ধারণা হচ্ছে এরপরে কি আর চার্জশিট হবে না? অবশ্যই হবে, অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি চার্জশিট। তদন্ত শেষ মানে এখনো পর্যন্ত শেষ, তদন্তে দাড়ি টানা হয়নি। আর মূলত প্রাথমিক নিয়োগের যে তদন্ত, সেখানেই আরো অনেক প্রভাবশালীর নাম যুক্ত হবে। এটা সিবিআই দিয়েছে, ইডি কিন্তু কিছু এখনো বক্তব্য জানায়নি। তাই যারা এইসব কথা বলছেন, হ্যাঁ, আমি তাদের বক্তব্যের সঙ্গে সহমত। তারা একটু আশঙ্কিত তদন্ত শেষ পর্যন্ত কোন পথে যাবে। শুধু এইটুকু বলছি, সিবিআই আদালতের নির্দেশ মেনে চার্জশিট দিয়েছে, তদন্ত চলবে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার স্কোপ কিন্তু এখনো রয়েছে।